ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ কেয়ার। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএসের থার্ড সেমিস্টারের একটি শর্ট স্টোরি পড়ব। এটি সিলেবাসের একদম নতুন সংযোজন। শর্ট স্টোরিটির নাম দ্য বেট, রিটেন বাই অ্যান্টন চেখভ। শর্ট স্টোরিটি মূলত একটি বেটের উপর ডিপেন্ড করে কেন্দ্রীভূত, যে ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ শাস্তি কোনটা, মৃত্যুদণ্ড না আজীবন কারাদণ্ড। এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে দ্য বেস্ট ওয়ে টু স্পেন্ড ওয়ানস লাইফ, অর্থাৎ আমাদের জীবনের প্রয়োজন কোনটা বা জীবন কাটানোর জন্য আমাদের প্রয়োজন কোন কোন জিনিসের, পার্থিব সম্পদ, খ্যাতি, সুখ, শান্তি না স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক জীবন। চলো শুরু করা যাক। ইট ওয়াজ এ ডার্ক অটম নাইট। এটা ছিল একটা অন্ধকার শরতের রাত্রি। The old banker was walking up and down his study and remembering how 15 years before he has given a party one autumn evening. বলছে একটা ওল্ড ব্যাংকার, মানে বৃদ্ধ একটা ব্যাংকার, ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক চলে বেড়াচ্ছিল, হিজ স্টাডি রুম, মানে তার পড়ার ঘরে বা স্টাডি রুমে, অ্যান্ড রিমেম্বারিং, এবং মনে করছিল, হাউ 15 years বিফোর, কীভাবে 15 বছর আগে, হি হ্যাড গিভেন এ পার্টি, সে একটা পার্টির আয়োজন করেছিল বা একটা পার্টি দিয়েছিল, ওয়ান অটম ইভিনিং, এক শরতের সন্ধ্যাবেলা। মানে আজকের এরকম শরতের সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা, ঠিক এরকম 15 বছর আগে তিনি একটা পার্টির আয়োজন করেছিলেন, এরকমই একটা শরতের সন্ধ্যাবেলা। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার ম্যান দেয়ার, সেখানে অনেক চালাক মানুষ ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং সেখানে প্রচুর ইন্টারেস্টিং কনভারসেশন বা কথোপকথন হচ্ছিল। অ্যামং দ্য আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, যে জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করছিল তাদের মধ্যে একটা ছিল ক্যাপিটাল পানিশমেন্ট, মানে সর্বোচ্চ শাস্তি কোনটা, মানে কোনো অপরাধের ক্যাপিটাল পানিশমেন্ট কোনটা হওয়া উচিত, তাই নিয়ে আলোচনা চলছিল। The majority of guests, among whom were many journalists and intellectual men, disapproved of this death penalty. বলছে মেজরিটি অফ দ্য গেস্ট, মানে গেস্টদের বেশিরভাগই, মেজরিটির অংশ মানে বেশিরভাগ অংশটা, অ্যামং হুম যাদের মধ্যে ছিল, মেনি জার্নালিস্ট অনেক সাংবাদিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান মানে অনেক বিজ্ঞ ব্যক্তি বা অনেক বুদ্ধিমান ব্যক্তি, ডিসঅ্যাপ্রুভড মানে তারা অ্যাপ্রুভ করছে না, ডিসঅ্যাপ্রুভ করছে, অস্বীকার করছে, অফ দ্য ডেথ প্ল্যান্টি, মানে ডেথ প্ল্যান্টিটা কেন, মৃত্যুদণ্ডটাকে তারা অস্বীকার করছে, মানে মৃত্যুদণ্ডটাকে তারা ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ শাস্তি হিসেবে মেনে নিচ্ছেন না। দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, ইমর্টাল অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিস্টান স্টেটস। তারা মনে করে এই ধরনের পানিশমেন্ট, মানে ক্যাপিটাল পানিশমেন্ট যেটাকে বলে মৃত্যুদণ্ড, সেটা আউট অফ ডেট মানে অনেক আগেকার দিনের, ইমর্টাল অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিস্টান স্টেট, এবং খ্রিস্টান যে স্টেট আছে, খ্রিস্টান যে রাষ্ট্র আছে, সেইগুলোর পক্ষে এগুলো আনসুইটেবল, সেগুলো খ্রিস্টানিটির বিরুদ্ধে। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, দ্য ডেথ পেনাল্টি ওট টু বি রিপ্লেসড এভরিহোয়ার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আবার অন্য কিছু কিছু জনের ওপিনিয়ন মানে মতে, দ্য ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ডটা ওট টু বি রিপ্লেস মানে মৃত্যুদণ্ডটা রিপ্লেসড হয়ে যাওয়া উচিত, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে আজীবন কারাদণ্ড বা আমৃত্যু কারাদণ্ডর দ্বারা মৃত্যুদণ্ডটাকে রিপ্লেস করে দেওয়া উচিত কিছু কিছু জনের মতে। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, সেড দ্য হোস্ট অফ দ্য ব্যাংকার। এবার সেই ব্যাংকার, মানে যে ব্যাংকারের বাড়িতে পার্টি হচ্ছে, সে ব্যাংকার বলে উঠলো, আই ডোন্ট এগ্রি উইথ ইউ, মানে আমি আপনাদের সঙ্গে একমত নই। আই হ্যাভ নট ট্রাইড আইদার ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। বলছে আমি আমার জীবনে ডেথ পেনাল্টিও ট্রাই করিনি বা ডেথ পেনাল্টিরও মুখোমুখি হয়নি, অথবা আমি আমৃত্যু কারাজীবনের মুখোমুখি হয়নি। বাট ইফ ওয়ান মে জাজ এ ফিউরি, যদি একজনকে একটা পূর্বজ্ঞান বিচার করতে হয় বা পূর্ব সময়ের কথা বিচার করতে হয়, ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, ডেথ পেনাল্টি হচ্ছে বেশি নৈতিক, মোর হিউম্যান বেশি মানবিক, দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আজীবন কারাদণ্ডের চেয়ে ডেথ পেনাল্টি বেশি নৈতিক, বেশি মানবিক।
লেখকের মতে বা যে পার্টিটা আয়োজন করছে সেই হোস্টের মতে ডেথ পেনাল্টিটাই হচ্ছে বেশি মানবিক, বেশি নৈতিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান ওয়ান্স, তার মতে এবং সে আবার মতামত দিচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান ওয়ান্স, ক্যাপিটাল পানিশমেন্ট মানুষকে একবারই মেরে ফেলে, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু আমৃত্যু কারাবাস করে মানুষকে আস্তে আস্তে মেরে ফেলে। মানে মৃত্যুদণ্ড দিলে একবারই একটা মানুষ মারা যাচ্ছে, কিন্তু যদি কাউকে সারা জীবনের জন্য কারাদণ্ড করে রাখা হয় তাহলে কি হয়, সেই মানুষটি আস্তে আস্তে মারা যায়, সেই মানুষটি প্রতিদিন মারা যায়। হুইচ এক্সিকিউশনার ইজ মোর হিউম্যান, দ্য হি who kills in a few minutes or he who drags the life out of you in course of many years? প্রশ্ন করছে যে কোন এক্সিকিউশনারটা বেশি মানবিক, মানে কোন জল্লাদটা বেশি মানবিক, যে একবারে একটা মানুষের জীবন কেড়ে নেয়, না যে কি করে ড্রাগস লাইফ আউট অফ ইউ, তোমার কাছ থেকে জীবনটা কেড়ে নেয় ইন কোর্স অফ মেনি ইয়ার্স, মানে বছরের পর বছর ধরে ধরে তোমার কাছ থেকে জীবন কেড়ে নেয়, সেই জল্লাদটা বেশি মানবিক, না সেই জল্লাদটা বেশি মানবিক যে একবারে তোমার জীবনটা কেড়ে নেয়? এটা গেস্ট প্রশ্ন করছে। বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট। একজন গেস্ট তাদের মধ্যে যে অবজার্ভ করছিল তাদের কথোপকথন, সে বলে উঠল দুটোই ইমর্টাল, মানে মৃত্যুদণ্ডও ইমর্টাল, মৃত্যুদণ্ডও অনৈতিক এবং আজীবন কারাবাসও হচ্ছে অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ দুটোর একই উদ্দেশ্য। কী উদ্দেশ্য? টু টেক অ্যা লাইফ, জীবন কেড়ে নেওয়া, মানে একটা ধীরে ধীরে জীবন কেড়ে নেয়, একটা একবারে জীবন কেড়ে নেয়, দুটোর উদ্দেশ্যই হচ্ছে এক, মানুষকে মৃত্যু দেওয়া। দ্য স্টেট ইজ নট গড, স্টেট গড নয়, রাষ্ট্র ভগবান নয়, মানে যে রাষ্ট্র একটা মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, যা একটা মানুষের জীবন কেড়ে নিচ্ছে, সেই রাষ্ট্র কোনো দিন কী হতে পারে না, ভগবান হতে পারে না। ইট হ্যাজ নট দ্য রাইট, সুতরাং এটার কী নেই, এটার কোনো অধিকার নেই, টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর্ড হোয়েন ইট ওয়ান্টস টু, বলছে এটার কোনো অধিকার নেই বা রাষ্ট্রের কোনো অধিকার নেই এটা কেড়ে নেওয়ার, যখন সে ওটাকে রিস্টোর করতে পারবে না, পুনরায় ফিরে দিতে যতক্ষণ পারবে না, যখন ওটা দরকার, যখন জীবন কাউকে ফিরে দিতে পারবে না, তখন রাষ্ট্রেরও কোনো অধিকার নেই যে কারোর জীবন কেড়ে নেওয়া। মানে রিস্টোর করতে বলা মানে হচ্ছে একটা মানুষকে যে যাবজ্জীবন কারাদণ্ড দিল, হয়তো তার পরে জানা গেল যে সে মানুষটা নির্দোষ, কিন্তু তখন রাষ্ট্র কিন্তু তার জীবনটা ফিরে দিতে পারবে না, বা যতদিন সে জেলে আছে বা সে ইমপ্রিজনমেন্টে আছে যতদিন সে তার সেই জীবনটাকে কিন্তু রাষ্ট্র আর কখনো ফেরত দিতে পারবে না। তাই বলছে ইট হ্যাজ নট দ্য রাইট, এটার কোনো অধিকারই নেই, টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর, যেটা সে কোনো দিন দিতেই পারবে না সেটাকে কেড়ে নেওয়ার ক্ষমতা রাষ্ট্রের নেই। বিকজ দ্য স্টেট ইজ নট দ্য গড, কারণ স্টেট হচ্ছে ভগবান নয়, একমাত্র ভগবানই পারে আমাদের জন্ম দিতে বা মৃত্যু দিতে, আমাদের সৃষ্টি করতে বা আমাদের ধ্বংস করতে, সুতরাং এটা অধিকার শুধুমাত্র ভগবানেরই আছে। নেক্সট, অ্যামং দ্য গেস্ট ওয়াজ এ ইয়ং লয়ার, গেস্টদের ভেতরে একটা ইয়ং লয়ার ছিল, এ ম্যান অফ 5 and 20, একটা ইয়ং ম্যান লয়ার মানে একটা উকিল যার বয়স হচ্ছে কত 5 and 20 মানে 25 years old, 25 বছর বয়স। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখন তাকে তার ওপিনিয়ন জানানোর কথা বলা হলো, মানে তার মতামত জানতে চাওয়া হলো তার কাছ থেকে, হি সেড, সে বলল, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমর্টাল, সেও একই কথা বলছে, কি বলছে যে আজীবন কারাদণ্ড এবং লাইফ মানে মৃত্যুদণ্ড দুটোই হচ্ছে অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। বলছে যদি আমাকে চুজ করতে বলা হয়, যদি আমাকে বেছে নিতে বলা হয় ডেথ পেনাল্টি এবং ইমপ্রিজনমেন্ট ফর লাইফের ভেতরে, মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ডের মধ্যে যে কোনো একটাকে আমাকে বেছে নিতে হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি দ্বিতীয়টা চুজ করব, মানে আমি আজীবন কারাদণ্ডটাকেই বেশি প্রেফার করব। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, তার মতে কি, তার মতে বেঁচে থাকাটাই হচ্ছে বেশি ভালো বেঁচে না থাকার চেয়ে, মানে যে কোনোভাবে বেঁচে থাকাটাই হচ্ছে বেঁচে না থাকার থেকে অনেক ভালো তার মতে। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ,
একটা লাইভলি ডিসকাশন সেখানে আবার শুরু হলো। অ্যারোজ মানে হচ্ছে উঠলো সেখানে। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস in those days was suddenly carried away by excitement. ওই ইয়ং ব্যাংকারটা মানে যে হচ্ছে হোস্ট আর কি ওই পার্টিটার, যার বাড়িতে পার্টিটা হচ্ছে, সে কী করছে, সে ইয়ঙ্গার ছিল এবং মোর নার্ভাস ইন দোজ ডে, মানে ওই দিনগুলোতে, মানে 15 বছর আগের দিনগুলোতে যখন সে যুবক ছিল এবং একটু বেশি নার্ভাস টাইপের লোক ছিল, কি করলো, ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে, হঠাৎ করে ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, উত্তেজিত হয়ে উঠল, উত্তেজনায় ফেটে পড়লো আর কি। এবং সে কী করলো, হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, সে তার মুঠো দিয়ে টেবিলটাকে ঘুষি মারল, অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, এবং ওই ইয়ং ম্যানটার দিকে চিৎকার করলো, মানে যে ইয়ং ম্যানটা ওপিনিয়ন দিল যে হচ্ছে ডেথ প্ল্যান্টের চেয়ে আজীবন কারাদণ্ডটা বেশি ভালো, সেই ইয়ং ম্যানটার দিকে, সেই ইয়ং লয়ারের দিকে সে কী করলো, চেঁচিয়ে উঠল টেবিলে একটা ঘুষি মেরে। ইটস নট ট্রু, এটা সত্য নয়, মানে ব্যাংকারটা বলছে এটা সত্য নয়। আই উইল বিট ইউ 2 million, ইউ উডন্ট স্টে ইন এ সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। বলছে আমি বেট করব, এই যে গল্পটার নাম বেট, সেই বেট আসছে এখন, বলছে কি আমি তোমার সঙ্গে বেট করতে পারি, কত টাকার, 2 million, 2 মিলিয়নের বেট করতে পারি। ইউ উড নট স্টে এ সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years, তুমি নির্জন কারাবাসে বা নির্জন বন্দি অবস্থায় 5 বছর সময় তুমি কাটাতে পারবে না, আমি এটা বেট করে বলতে পারি। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নিয়েস্ট, সেড দ্য ইয়ং ম্যান, আই উইল টেক দ্য বেট, বাট আই উড স্টে নট 5 but 15 years। এবার সে যুবক বালকটি সেও কী করলো, সেও বেটটা গ্রহণ করলো, মানে লয়ারটা বেটটা গ্রহণ করলো এবং বলছে ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি এটা আপনি আন্তরিকতার সঙ্গে বলেন, আই উইল টেক দ্য বেট, আমি আপনার বেটটাকে কী করলাম, গ্রহণ করলাম, মানে বেটটাকে মেনে নিলাম। বাট কিন্তু সত্যটা কী হলো, আই উড স্টে নট 5 but 15 years। এই যে আপনি বললেন 5 বছর আমি থাকতে পারবো না, আমি বলছি আমি 5 বছর নয়, আমি 15 বছর থাকতে পারবো ইন কনফাইনমেন্ট ইন সলিটারি, মানে আমি একাকিত্ব বন্দি অবস্থায় 5 বছর নয় 15 বছর থাকবো, আমি আপনার বেটটাকে গ্রহণ করলাম। 15 ডান ক্যারি দ্য ব্যাংকার। ব্যাংকার সঙ্গে সঙ্গে বলল কি 15, প্রশ্ন করছে 15 বছর, ডান ক্যারি দ্য ব্যাংকার, চিৎকার করে ব্যাংকার বলল ঠিক আছে তাই ডান থাকুক। জেন্টলম্যান আই সেক 2 million, আমি কি করছি, আমি 2 মিলিয়ন বেট লড়ছি। এগ্রিড, ওই লয়ারটাও, ইয়ং লয়ারটা কি বললো, এগ্রিড, ঠিক আছে। ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়ং ম্যান। ইয়ং ম্যানটা বললো ইউ স্টেক ইউর মিলিয়ন্স, তুমি তোমার মিলিয়ন্সটা বেট লাগাও, অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, আমি আমার ফ্রিডম, আমি আমার স্বাধীনতাটাকে বাজি ধরছি। তুমি তোমার 2 মিলিয়নটাকে বাজি ধরো এবং আমি কি করছি, আমি আমার ফ্রিডম, আমি আমার স্বাধীনতাটাকে বাজি ধরছি। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট, বলছে এই হিংস্র কাণ্ডজ্ঞানহীন বেটটা কি হলো, সেখানে ক্যারিড আউট, মান্য করা হলো, মানে দুজনাই মেনে নিল এই সেন্সলেস ওয়াইল্ড বেটটা, মানে যে বেটের কোনো সেন্স নেই, মানে কোনো প্রয়োজনই পড়ে না একজন মানুষের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া 15 বছরের জন্য, শুধুমাত্র তর্কে জেতার জন্য, তাই এটাকে সেন্সলেস ওয়াইল্ড, ওয়াইল্ড বলতে হিংস্র, এটা হিংস্র তো বটেই, একটা মানুষকে 15 বছর ধরে বন্দি করে রাখার যে বেট সেটা হিংস্র, শুধুমাত্র পয়সার জন্য বা কারোর কথা বেট রাখার জন্য। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভুলাস উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রিকনিং ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, বলছে ব্যাংকারটা যে স্পয়েলড নষ্ট এবং ফ্রিভুলাস, ফ্রিভুলাস মানে হচ্ছে তুচ্ছ বা মূর্খ এরকম বোঝায়, মানে ব্যাংকটাকে তুচ্ছ নষ্ট বলছে। উইথ মিলিয়ন্স বিহাইন্ড হিজ রিকনিং, মানে যার মিলিয়ন্সের কোনো হিসাব নিকাশ নেই, হিসাব নিকাশের বাইরে বহির্ভূত, মানে অনেক টাকা পয়সা আলা নষ্ট তুচ্ছ একটা ব্যাংকার ওয়াজ ডিলাইট, মানে খুব আনন্দিত ছিল অ্যাট দ্য বেট, ওই বাজিতে, মানে ওই ছেলেটির স্বাধীনতা নিয়ে তার বাজি ধরাতে বা বাজি যে 2 মিলিয়ন্সের বাজি সে ধরেছিল সেটাতে সে খুব খুশি ছিল। অ্যাট সাফার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, সন্ধ্যাবেলা সে ওই ইয়ং ম্যানটাকে নিয়ে একটু মজা করলো। অ্যান্ড সেড, এবং বলল
থিঙ্ক বেটার অফ ইট, এটা নিয়ে ভাবো ইয়ং ম্যান, হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখন অনেক সময় আছে, মানে এই ব্যাপারটা বা এই বাজিটা নিয়ে অনেক ভাবো। টু মি, আমার কাছে 2 মিলিয়ন ইজ ট্রিফেল, মানে আমার কাছে 2 মিলিয়ন হচ্ছে ট্রিফাইল, মানে তুচ্ছ ব্যাপার একটা। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইয়োর লাইফ, কিন্তু তুমি কি করবে, আমার কাছে 2 মিলিয়নটা খুব ছোটোখাটো ব্যাপার, কিন্তু তুমি কি করবে, তুমি হারাবে তোমার জীবনের, তোমার গুরুত্বপূর্ণ বা তোমার সবচেয়ে ভালো জীবনের 3-4টে বছর। আই সে 3 or 4, মানে আমি 3 থেকে 4 বছর বলছি, যদিও তুমি ওটাকে 15 বছর বলেছিলে। আই সে 3 or 4, আমি 3 থেকে 4 বছর বলছি, বিকজ ইউ উড নট স্টে লঙ্গার, তুমি এর বেশি থাকতে পারবে না, তুমি 3-4 বছরের বেশি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার ইউ আনহ্যাপি ম্যান, মানে এটা ভুলে যেও না অসুখী মানুষ বা আনহ্যাপি ম্যান, দ্য ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বেয়ার দ্যান কম্পালসারি। কী বলছে, যে এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল, মানে নিজের ইচ্ছায় নিজেকে বন্দি করে রাখাটা হচ্ছে বেশি কষ্ট, এ গ্রেট ডিল অফ হার্ডার, মানে অনেক বেশি কষ্টের, টু বিয়ার মানে সহ্য করা, মানে নিজের ইচ্ছায় নিজেকে বন্দি করে রাখাটা হচ্ছে বেশি কষ্টের, দেন কম্পালসারির থেকে, মানে তোমার যখন কোনো কিছু করার নেই, বন্দি তোমাকে থাকতেই হবে, সেই অবস্থার থেকে তুমি স্বেচ্ছায় বন্দিটাকে মেনে নিচ্ছ, এটা কিন্তু বেশি কঠিন। মানে একজন কয়েদি যে জানে সে অপরাধ করেছে, তাকে সারা জীবন বা তাকে 14 বছর জেলে কাটাতে হবে, তার কাছে ওই বন্দি অবস্থাটা ততটা কঠিন হবে না যতটা সেই ব্যক্তির কাছে হবে যে ব্যক্তি নিজের ইচ্ছায় নিজেকে বন্দিতে, মানে ঘরের ভেতরে বন্দি করে রাখবে। কারণ কি, কারণটা ওই ব্যাংকার নিজেই বলছে, দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মুমেন্ট, বলছে এই চিন্তাটা যে তোমার মধ্যে সবসময় কাজ করবে, যে তোমার কাছে কি আছে, এই স্বাধীনতায় ফিরে আসার অধিকার বা তোমার ক্ষমতা সবসময় তোমার কাছে থাকবে। দ্য থট মানে এই চিন্তাটা তোমাকে সবসময় ভাবিয়ে তুলবে যে ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি, মানে স্বাধীনতায় ফিরে আসার তোমার অধিকার সবসময় আছে, অ্যাট এনি মুমেন্ট মানে যে কোনো সময়ে। উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, মানে তোমার কারা জীবনের যে অস্তিত্ব সবটুকটাকে কী করতে পারে, পয়জন মানে বিষাক্ত করে তুলতে পারে। মানে তুমি হয়তো 2 বছর কারাদণ্ড বন্দি থাকলে এবং 2 বছর পরে তোমার আর ভালো লাগছে না বা তুমি আর সহ্য করতে পারছো না কারাবাস, তুমি কিন্তু সেই সময় বেরিয়ে চলে আসতে পারো, তুমি ইচ্ছা করলেই পারো, কিন্তু কি করবে, তুমি তোমার পেটটা কিন্তু হেরে যাবে এবং তোমার 2 বছর নষ্ট হয়ে যাবে এবং তুমি একটিও পয়সাও আমার কাছ থেকে কিন্তু পাবে না। আই অ্যাম সরি ফর ইউ, মানে আমার তোমার জন্য দুঃখ হচ্ছে। And now the banker, walking to and fro, remembered all things and asked himself, বলছে ওই ব্যাংকারটা 15 বছর পরে এসে এখন মনে করছে সেই ঘটনাটা, সেই বাজি ধরার সেই ঘটনাটা মনে করছে এবং বলছে ওয়াকিং টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক হাঁটছে, এদিক থেকে এদিকে হাঁটছে এবং রিমেম্বার্ড অল থিংস ওই সমস্ত ঘটনা মনে করছে, অ্যান্ড আস্কড হিমসেলফ এবং নিজেকে নিজে প্রশ্ন করছে, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্যাট ব্যাট, ওই ব্যাটের অবজেক্টটা কী ছিল, মানে ওই বাজিটার ওই দুজন মিলে রেখেছিল ব্যাংকার আর ওই লয়ারটা, সেই বেটটার অবজেক্ট কী, উদ্দেশ্য কী, সে নিজেকে নিজে প্রশ্ন করছে। হোয়াট ইজ দ্য গুড, মানে কী ভালো ছিল ওইটার, মানে বাজিটার কী ভালো ছিল, অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিস লাইফ, যে ওই মানুষটি তার জীবনের 15টা বছর হারিয়ে ফেলে, অ্যান্ড মাই থ্রোয়িং 2 millions, এবং আমার ওই 2 million আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি, মানে যে ব্যাটের দ্বারা ওই মানুষটার 15 বছরের স্বাধীনতা এবং আমার 2 million পয়সা যে বাজিতে রাখা হয়েছিল সেই 2 million পয়সাতে কী লাভ, অথবা ওই মানুষটি যে 15 বছর নষ্ট হচ্ছে তাতে লাভটা কী, তাই বলছে হোয়াট ইজ দ্য গুড, মানে এতে কোন দিকটা ভালো হচ্ছে, আমার পয়সা ছড়িয়ে দেওয়াটা না ওই যুবক ছেলেটি সে তার জীবনের 15টা বছর হারিয়ে ফেলছে সেইটা, কোনটা ভালো হচ্ছে, সে নিজেকে প্রশ্ন করছে। মানে সে বলতে চাইছে 15 বছর পরে তার উপলব্ধি হচ্ছে না কোনোটাই ভালো নয়, পয়সাটা ছুঁড়ে ফেলে দেওয়াটাও ঠিক হয়নি বা এর পেছনে কোনো ভালো উদ্দেশ্য নেই, আবার ওই ছেলেটি যে তার 15 বছর নষ্ট করে ফেলেছে তাতেও কোনো ভালো কিছু হয়নি। তারপর আবার বলছে, আবার প্রশ্ন করছে, নিজেকে নিজে প্রশ্ন করছে,
ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ প্ল্যান্ট ইজ বেটার? বলছে এটা কি প্রমাণ করে যে ডেথ প্ল্যান্টিটা হচ্ছে বেশি ভালো, মানে মৃত্যুদণ্ডটা বেশি ভালো, এটা কি এই বেটের মাধ্যমে কি সেটা প্রমাণিত হয়? অর ওর্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অথবা এটা আজীবন কারাদণ্ডের চেয়ে এটা খারাপ? মানে এই বেটের মাধ্যমে কি এটা প্রমাণ হয়ে যায় যে ডেথ প্ল্যান্টিটা বেশি ভালো বা আজীবন কারাদণ্ডটা বেশি খারাপ? এটা কি প্রমাণিত হয়ে যায়? উত্তর, ব্যাংকার উত্তর নিজেকে নিজেই দিচ্ছে, নো নো, না, কখনোই না। মানে এটা কোনো কিছুতেই ভালো নয়, এই বেটটা কোনো কিছুর জন্যই বা কোনো কিছু প্রুভ করে না বা কোনো কিছু ভালো কিছুই করেনি। এটা কি? ইট ওয়াজ নন সেন্সিয়াল অ্যান্ড মিনিংলেস, মানে এটা একটা কাণ্ডজ্ঞানহীন এবং মিনিংলেস একটা বেট, যার কোনো মানে হয় না এবং যার কোনো যৌক্তিকতা নেই। অন মাই পার্ট ইট ওয়াজ এ ক্যাপ্রাইজ অফ প্যাম্পার্ড ম্যান। আচ্ছা, আমার দিক থেকে এটা ছিল একটা প্যাম্পার্ড ম্যান, মানে একটা আমোদে প্রমোদে থাকা একটা মানুষ, তাকে প্যাম্পার্ড ম্যান বলে। সেই প্যাম্পার্ড ম্যানের এটা কি ছিল? একটা খেয়ালিপনা, তাছাড়া আর কিছুই নয়। আমার দিক থেকে মনে হয়, মানে এখন এসে সেই ব্যাংকারটা উপলব্ধি করছে যে আমার দিক থেকে এটা মনে হয় এখন যে একটা খ্যাপাটে মানুষের খেয়ালিপনা ছাড়া আর কিছুই নয়। অ্যান্ড অন হিজ পার্ট, মানে তার দিক থেকে, মানে ওই লয়ারের দিক থেকে, এ সিম্পল গ্রিড ফর মানি, মানে পয়সার প্রতি তার লোভ, এছাড়া কিছুই নয়। মানে সে 15 বছর কারাদণ্ড হয়ে থাকতে, কনফাইনমেন্ট হয়ে থাকতে পারলে সে 2 মিলিয়ন পয়সা পাবে, মানে তার টাকার প্রতি লোভ এবং আমার মতো একটা মানুষের খেয়ালিপনা ছাড়া আর কিছুই নয়। দেন হি রিমেম্বার্ড, তারপর সে আবার মনে করছে, হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, এরপর কী হয়েছিল, ওই সন্ধ্যাবেলায় তারপরে কী হয়েছিল। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্য ইয়ং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজ ইন দ্য ব্যাংকার্স গার্ডেন। সিদ্ধান্ত নেওয়া হলো ওই মানুষটি, ওই ইয়ং ম্যানটা তার বন্দি জীবনের যে বছরগুলি সেগুলো কোথায় কাটাবে? একটা লজে কাটাবে, ব্যাংকারের গার্ডেন বা ব্যাংকারের ওই বাগানের একটা বাড়িতে কাটাবে। স্ট্রিক্ট সুপারভিশন মানে হচ্ছে একদম শক্তপোক্ত আয়ত্তে, মানে কেউ একটা পাহারা দেবে সেরকম একটা জায়গায় 15 বছরটা সে সেখানে কাটাবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট, এটা দুজনাই মান্য করলো যে কি হলো, ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে, হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, সে হচ্ছে ওই লজের থ্রেশহোল্ডটা সে ক্রস করতে পারবে না। টু সি হিউম্যান বিংস, কোনো মানুষকে সে দেখতে পারবে না। টু হিয়ার হিউম্যান ভয়েস, কোনো হিউম্যান ভয়েস বা মানুষের কণ্ঠস্বর সে শুনতে পারবে না। অর টু রিসিভ লেটার অ্যান্ড নিউজ পেপার, কোনো লেটার বা নিউজ পেপার সে কারোর কাছ থেকে গ্রহণ করতে পারবে না। সে কী পারবে এবার? হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, তাকে দেওয়া হবে কি? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে, বই দেওয়া হবে। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার, এবং তাকে চিঠি লিখতে দেওয়া হবে। টু ড্রিঙ্ক ওয়াইন, তাকে ওয়াইন পান করতে দেওয়া হবে। অর টু স্মোক, ধূমপান করতে দেওয়া হবে। মানে এই জিনিসগুলো তাকে অ্যালাউ করা হবে। বাই দ্য টার্মস অ্যান্ড অফ দ্য এগ্রিমেন্টের যে শর্তগুলো, দ্য অনলি রিলেশন হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, মানে বাইরের পৃথিবীর সঙ্গে একমাত্র যে রিলেশন সে রাখতে পারবে সেটা কি? ওয়ার বাই এ লিটল উইন্ডো মেড পারপাসলি ফর দ্যাট, একটা ছোট্ট একটা উইন্ডো আছে লজটার বা ওই ঘরটার, যেটা দিয়ে সে বাইরের দুনিয়াকে দেখতে পারবে। মানে এই একমাত্র উইন্ডোটা আছে যার মাধ্যমে সে বাইরের পৃথিবীটাকে দেখতে পারবে, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে পারবে না, কাউকে চিঠি লিখতে পারবে না। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে পেতে পারে যে সে যা কিছু চায়, মানে তার যে প্রয়োজনগুলো আছে সেগুলো সব পেতে পারে। কীগুলো সেগুলো? বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, বই, গান বাজনা, ওয়াইন এবং আরও অনেক কিছু। ইন এনি কোয়ান্টিটি, যে কোনো পরিমাণে, মানে যত পরিমাণ চাইবে তত পরিমাণ সে পেতে পারে। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড, যে কোনো পরিমাণ সে যেটা চাইবে। বাই রাইটিং অ্যান অর্ডার, একটা অর্ডার লিখলে সে সেগুলো পেয়ে যাবে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো,
শুধুমাত্র সেগুলোকে সে পাবে কোথা দিয়ে, দরজা দিয়ে, মানে এই দরজা বলছি জানলা দিয়ে, উইন্ডো দিয়ে পাবে, মানে দরজা খোলা হবে না। The agreement provided for every detailed and every file that would make his imprisonment strictly solitary. এগ্রিমেন্টটা কী করা হলো, প্রত্যেকটা ডিটেল মানে প্রত্যেকটা জিনিস, এভরি ফাইল মানে তুচ্ছ জিনিস, মানে ছোটোখাটো জিনিস, বড় জিনিস, সমস্ত ডিটেলে সব লেখা হলো। দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যে তার ইমপ্রিজনমেন্টটা, তার বন্দি দশাটা একদম পুরোপুরি নির্জন হবে, মানে একাকিত্বের হবে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, এবং ওই মানুষটি ওখানে থাকবে একদম পুরোপুরি 15 বছরের জন্য। বিগিনিং ফ্রম দ্য 12 o'clock অফ দ্য November 14, 1870, মানে তার কারাবাসটা বা তার বন্দি দশাটা শুরু হচ্ছে কখন থেকে, 1870 সালে 14 নভেম্বর বেলা 12টা থেকে। অ্যান্ড এন্ডিং, এবং শেষ হচ্ছে 12 o'clock অফ November 14, 1885, এবং নভেম্বরের 14 তারিখেই 1885 সালের 12টা পর্যন্ত, মানে ঠিক একদম 15 বছর। দ্য স্লাইয়েস্ট অ্যাটেম্পট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশন, মানে তার এই কন্ডিশনটা মানে শর্তগুলোর যদি বিন্দুমাত্র, স্লাইয়েস্ট অ্যাটেম্পট মানে অল্পও যদি এই কন্ডিশনগুলো ব্রেক করার চেষ্টা করা হয়, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, যদি 2 মিনিট আগেও তার এই শর্তগুলো ব্রেক করা হয়, মানে তার ইমপ্রিজনমেন্টটা ভঙ্গ হওয়ার 2 মিনিট আগেও যদি এটা ব্রেক করা হয়, রিলিজ দ্য ব্যাংকার ফ্রম হিজ অব্লিগেশন টু পে হিম দ্য 2 million, তাহলে কী হবে, ব্যাংকারকে রিলিজ দেওয়া হবে, মানে ব্যাংকারকে দিতে হবে না, তার যে শর্ত দেওয়া ছিল তাকে 2 million দিতে হবে, সেই 2 million তাকে আর দিতে হবে না। মানে সে যদি একটুও ভুল করে বা সামান্য একটুখানি তার ওই শর্তগুলো, যে শর্তগুলো বেঁধে দেওয়া হলো, সেই শর্তগুলো যদি ব্রেক করে, তাহলে ব্যাংকার আর কি করবে না, তাকে 2 million দিতে বাধ্য থাকবে না। ষষ্ঠ এটির প্রথম অংশে আজ আমরা এইটুকুই পড়ব। এই ষষ্ঠ এটি খুব বড় হওয়ায় এটিকে আমি 3টি ভাগে ভাগ করে তোমাদের পড়াবো। বাকি দুটো অংশ নিয়ে খুব শীঘ্রই ফিরব। আমার পড়ানো ভালো লাগলে কমেন্টে জানিও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সাধ্যমতো চেষ্টা করব সাহায্য করার। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।